প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের 41 পৃষ্ঠার সমাধান। তো 41 পৃষ্ঠার আমাদের একদম টপের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বক্স দিয়েছে, বক্সটি সমাধান করতে হবে। আর যেটার ইনস্ট্রাকশনটা হচ্ছে যে আমাদের 40 পৃষ্ঠার মধ্যে দেওয়া হয়েছে। তো চলো আমরা হচ্ছে যে ইনস্ট্রাকশনটা পড়ি কি বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে চলো এবার আমরা গতির পরিমাপ করা শিখে নেই। এটা হিসাব করা খুবই সহজ। দৌড় প্রতিযোগীরা প্রতি 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছিল সেটি হচ্ছে যে তাদের বেগ। আচ্ছা, অর্থাৎ মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই বেগ। এখন যদি তোমাদেরকে কেউ বলে যে বেগ বেগ কি, তখন তোমরা বলতে পারবে যে মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে যে বেগ। তার মানে হচ্ছে যে এই যে ছাত্রছাত্রী যারা হচ্ছে যে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তাদের যেই দূরত্ব আছে, এই যে যেই দূরত্বটা এখানে বলা হয়েছে কি যে হচ্ছে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে, তার মানে হচ্ছে কি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দূরত্ব, এই দূরত্বটাকে যদি আমরা সময় দিয়ে এই সময়টা দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে যে আমরা যেটি পাবো সেটি হচ্ছে যে বেগ। আচ্ছা, এরপরে বলা আছে যে চক 3 থেকে তোমার দলের সদস্য যে দৌড়ে অংশ নিয়েছিল তার বেগ কত, তারপরের পৃষ্ঠার ফাঁকা জায়গায় হিসেব করে বলো তো। এই যে ছক 3-এর মধ্যে আমাদের দলের যেসব প্রতিযোগীরা হচ্ছে যে দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এদের হচ্ছে যে এখানে ডেটাগুলো আমরা এখান থেকে আমাদের দলের সদস্যদের ডেটাগুলো নিয়ে হচ্ছে যে আমরা এদের ব্যাগ বের করব হচ্ছে যে এই জায়গাটায়, এই যে 41 পৃষ্ঠার এই জায়গাটায় আমরা ব্যাগ বের করব। এটাই হচ্ছে যে ইনস্ট্রাকশনের মধ্যে বলা হয়েছে। তো চলো এটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য রেডি করে রেখেছি। চলো আমরা এখন আমাদের আনসার সেকশনে চলে যাব ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের 41 পৃষ্ঠার সমাধান। তো আমরা প্রথমে এইভাবে সাজিয়েছি যে আমরা দিয়েছি যে যেহেতু ব্যাগের একটা সূত্র আছে, আমরা দিয়েছি যে আমরা জানি ব্যাগ সমান দূরত্ব ভাগ সময়, তার মানে হচ্ছে যে মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে আমরা লিখেছি যে আমাদের দলের সদস্য প্রথম যে সে হচ্ছে যে মোহাম্মদ খালেদ হোসেনের ব্যাগ আমরা দিয়েছি। তো যেহেতু সূত্র হচ্ছে যে দূরত্ব ভাগ সময়, এরপরে হচ্ছে যে তার দূরত্ব হচ্ছে যে 100 মিটার আর হচ্ছে যে ভাগ, তারপরে আমরা দিয়েছি হচ্ছে যে 12.55 সেকেন্ড সময়। এবার হচ্ছে যে এই 12.55কে দিয়ে আমরা হচ্ছে যে কি করছি 100কে ভাগ দিয়েছি। তো তোমরা ভাগ দিয়ে দেখবে, ভাগ করার পর আমরা পেয়েছি যে 7.97 মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে যে সে প্রত্যেকটা সেকেন্ডে হচ্ছে যে 7 মিটারের কিছু বেশি দূরত্ব সে অতিক্রম করেছে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে হচ্ছে যে দ্বিতীয়ত আমাদের দলের সদস্য যে ছিল সে হচ্ছে মোহাম্মদ মমিনুল ইসলাম। তো মোহাম্মদ মমিনুল ইসলামের ভাগ হচ্ছে যে দূরত্ব ভাগ সময়, তারপর হচ্ছে যে 100 ভাগ 12.95, আমরা এটা দিয়ে এটাকে ভাগ করছি আর আমরা পেয়েছি হচ্ছে যে 7.72 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের দলের তারপরে সদস্য হচ্ছে মোহাম্মদ আশরাফুল ইসলাম। তো মোহাম্মদ আশরাফুল ইসলামের ব্যাগ হচ্ছে যে দূরত্ব ভাগ সময় 100 ভাগ 13.64, তারপরে হচ্ছে যে 7.33 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে হচ্ছে যে মোহাম্মদ শহীদুল ইসলামের ব্যাগ দূরত্ব ভাগ সময় 100 ভাগ 14.54 আর হচ্ছে যে ওর মিটার পার সেকেন্ড হচ্ছে যে তার ব্যাগটা হচ্ছে 6.88 মিটার। তো তোমরা যারা আমাদের ভিডিওটি নতুন করে দেখছো তারা হয়তো বা এই জিনিসটা নাও বুঝতে পারো যে এই সময়ের এই হিসেবটা এটা হচ্ছে যে আমরা আমাদের ছক 3-এর মধ্যে সমাধান করেছি। সেখানে হচ্ছে যে আমরা ফুল ডেটা দিয়েছি যারা যারা দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, সেখান থেকে আমাদের দলের যেসব সদস্য ছিল তাদের হচ্ছে ডেটাগুলো আমরা এখানে নিয়ে আসছি আর তাদের হচ্ছে সময়টাই হচ্ছে যে এইটা। তো তোমরা যদি আমাদের ছক 3-এর হচ্ছে যে ক্লাসটি করো তাহলে তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে। তো মোটামুটি ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 41 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর হচ্ছে যে আমাদের এখন থেকে এই চ্যানেলেই আসলে ভিডিওসগুলো আপলোড করা হবে। আমাদের আগের চ্যানেলটিতে টেকনিক্যাল কিছু ত্রুটির জন্য আমরা ভিডিওস আপলোড করতে আমাদের সমস্যা হচ্ছে, সেই জন্য আমরা ভিডিওগুলো এই চ্যানেলে এখন থেকে আপলোড করবো ইনশাল্লাহ। তো তোমরা আমাদের সাথে থাকবে এটাই আমরা প্রত্যাশা করি। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের 42 পৃষ্ঠার সমাধান। তো এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো আমরা পড়বো, পড়ে দেন হচ্ছে যে আমরা এই অংশটুকু সমাধান করব। তো চলো বন্ধুরা আমরা শুরু করি। তো এখানে বলা হয়েছে যে এবার আরেকটা বিষয় আলোচনা করা যাক। ক্যারম খেলার সময় খেয়াল করেছো যে একটা গুটি যত জোরে গিয়ে অন্য গুটিকে ধাক্কা দেয় সেটি তত বেশি গতিতে ছিটকে অন্যদিকে ছুটে যায়। এর কারণ কি? তার মানে
গুটির গতির ফলে এক ধরনের শক্তি সৃষ্টি হচ্ছে। গতি যত বেশি হচ্ছে তার মধ্যে তত বেশি শক্তি সৃষ্টি হচ্ছে। একইভাবে থেমে থাকা বস্তুর মধ্যেও কি শক্তি জমা থাকতে পারে? আচ্ছা, এটা হচ্ছে যে প্রথম ইনস্ট্রাকশনে বলেছে। এরপরে দ্বিতীয় ইনস্ট্রাকশনে কি বলেছে আমরা পড়ি। বলল যে তোমাদের অনুসন্ধানী পাঠ্য বই থেকে শক্তির অংশটুকু পড়ে নিয়ে দলের সবাই মিলে আলাপ করে দেখো। এবার চিন্তা করে একটা প্রশ্নের উত্তর দাও। ধরো একটা বল উপর থেকে পড়ছে, বলটা বেশি উপর থেকে পড়লে কি বেশি জোরে পড়বে, নাকি যে উচ্চতা থেকেই পড়ুক একই রকম জোরে নিচে এসে পড়বে? সবাই আলোচনা করে উত্তর দাও। তোমার উত্তরের পক্ষে যুক্তিগুলো লিখতে ভুলো না যেন। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমরা যেটা বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে এখানে মূলত প্রশ্নটা রাখছে এইটা, যে হচ্ছে যে একটা বল উপর থেকে পড়ছে, বলটা বেশি উপর থেকে পড়লে কি বেশি জোরে পড়বে, নাকি যে কোনো উচ্চতা থেকেই পড়ুক একই রকম জোরে নিচে এসে পড়বে? এই জিনিসটা সমাধান করতে হবে। সো হচ্ছে যে প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে যে আমরা তোমাদের জন্য আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। চলো আমরা আমাদের আনসার সেকশন চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের 42 পৃষ্ঠার সমাধান। তো আমরা হচ্ছে যে উত্তরটা এভাবে রেখেছি যে যখন বলটি উপরে থাকে তখন তাতে স্থিতিশক্তি জমা থাকে। মানে বলটি যখন উপরে থাকে তখন তাতে কি থাকে? স্থিতিশক্তি জমা থাকে। আচ্ছা, বলটি নিচে পড়ার সময় স্থিতিশক্তি গতিশক্তিতে পরিবর্তিত হয়। আচ্ছা, বলটি যত বেশি উপরে থাকবে তত বেশি স্থিতিশক্তি জমা থাকবে। আচ্ছা, তাই বলটি নিচে পড়ার সময় গতিশক্তিও বেশি হবে, সেহেতু বলটি মাটিতে পড়ার সময় অপেক্ষাকৃত বেশি গতি লাভ করবে। তাই বলটি যত উপর থেকে ফেলা হবে তত জোরে। মোটামুটি খুবই সহজভাবে আমরা তোমাদের জন্য উত্তরটি রেডি করে রেখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় বন্ধুরা, এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের 43 পৃষ্ঠার সমাধান। তো চলো আমরা দেখি 43 পৃষ্ঠাতে কি আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সম্ভবত 42 পৃষ্ঠাতে এটার ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। আমরা সেখান থেকে পড়ে এই জিনিসটা এখানে সলভ করব। তো চলো আমরা 42 পৃষ্ঠাতে যাই। তো এখানে প্রথমত যেটি বলা আছে সেটি হচ্ছে যে তোমাদের ধারণাটা ঠিক কিনা তা এবার পরীক্ষা করে দেখা যাক। অনেকভাবেই এই পরীক্ষা করে দেখা যায়। টেবিলের সামান্য উপর থেকে একটা ডাস্টার যদি ছেড়ে দাও তাহলে যে শব্দ হবে তার চেয়ে একটু বেশি উপর থেকে ফেললে কি শব্দটা তার চেয়ে জোরে হয় নাকি আস্তে? পরীক্ষাটা পানিতে করলে আরও সহজ হবে। পানির অল্প উপর থেকে এক টুকরো পাথর বা নুড়ি ছেড়ে দিলে যেই গতিতে পড়ে, অনেক উপর থেকে ফেললে কি তার চেয়ে জোরে পড়বে? সহজেই সেটা পরীক্ষা করে দেখতে পারো। নিচে ছলকে ওঠা পানির দিকে তাকালেই পরিষ্কার বুঝতে পারো। তোমাদের পর্যবেক্ষণের ফলাফল নিয়ে আলাপ করো। আগের ধারণার সাথে কি মিলে যাচ্ছে? পরের পৃষ্ঠার ফাঁকা জায়গায় তোমাদের আলোচনার ফলাফল লিখে রাখো। আচ্ছা, তো এটা হচ্ছে যে আমরা তোমাদের জন্য খুব সহজভাবে আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। চলো আমরা আমাদের আনসার সেকশনে চলে যাচ্ছি। এই যে হচ্ছে যে আমাদের 43 পৃষ্ঠার সমাধান। তা আমরা উত্তরটা এভাবে রেখেছি যে পূর্বের ধাপের ধারণার সাথে মিল রয়েছে পর্যবেক্ষণটিতে। যত উপরে ডাস্টারটিকে ওঠানো হচ্ছিল এর মধ্যে তত স্থিতিশক্তি জমা হচ্ছিল। আচ্ছা, যখন ডাস্টারটিকে ছেড়ে দেওয়া হলো তখন এর সমস্ত স্থিতিশক্তি গতিশক্তিতে পরিবর্তিত হয়ে সরল গতিতে মেঝে আঘাত করবে, ফলে পূর্বের তুলনায় বেশি শব্দ হবে। এরপরে পানিতে উপর থেকে পাথর ফেলার ক্ষেত্রে এই বিষয়টি আরও স্পষ্ট হয়, কারণ যত উপর থেকে সরল গতিতে ফেলা হচ্ছে তত গতিশক্তি নিয়ে নিচে আঘাত করছে, ফলে ছলকে ওঠা পানির পরিমাণও বাড়ছে। অর্থাৎ পাথরটিকে যত উপর থেকে নেওয়া হচ্ছে এর মধ্যে স্থিতিশক্তির পরিমাণ বাড়ছে এবং পানি পড়ার সময় সমস্ত স্থিতিশক্তি গতিশক্তিতে পরিবর্তিত হচ্ছে। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 43 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে যে ইনস্ট্রাকশনগুলো আছে 43 পৃষ্ঠাতে, এগুলো আমরা আশা করছি যে তোমরা নিজেরা পড়ে নেবে, কারণ এগুলো পড়লে ভিডিওটা বড় হয়ে যাবে।
তোমরা বাসায় নিজেরা পড়ে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।